আজ পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প ক্যাকটাস। বড় বেশি প্রয়োজনের সময় অপ্রত্যাশিতভাবে সেই প্রয়োজনীয় বস্তুটি হাতে এসে পড়া মানুষের ভাগ্যে দৈবাতি ঘটে। ভারতীর ভাগ্যে হঠাৎ সেই দৈব দুর্লভ ঘটনাটা ঘটে গেল। খবরটা পেয়ে ভারতীর ভাগ্যের এই অযাচিত করুণায় আহ্লাদে যেন দিশেহারা হয়ে গেল। আর ওই খবরের পর বাকি যতক্ষণ কলেজের কাজে আটকে থাকতে হলো তাকে, ততক্ষণ সব কাজের মধ্যে পরিকল্পনা চলতে লাগলো তার, কোন ভাষায় আর কোন ভঙ্গিতে খবরটা পরিবেশন করবে গিয়ে শিশিরের কাছে, কতক্ষণে করবে। সত্যি বাড়ির চিন্তায় যখন অস্থির হয়ে যাচ্ছে ভারতীয়রা, নিত্য নতুন অপমানে জ্বালায়, গ্লানি ও তিক্ততায় মন ভরে উঠেছে। স্বামী স্ত্রী দুজনের প্রতিটি ছুটির বারের কাজ হয়েছে বাড়ি দেখতে বেরোনা, এবং খবরের কাগজ খুলে সর্বপ্রথম পঠিতব্য বিষয় হয়েছে বাড়ি ও জমির কলাম। সেই হেন সময় খবরটা যেন বিধাতার হাতের আশীর্বাদী ফুলের মতো। অবশ্য গৃহ সমস্যা তাদের হবার কথা নয়, কারণ যে বাড়িটিতে ভাড়া আছে তারা, সে বাড়িটি অনেকাংশেই সুবিধাজনক। কিন্তু কিছুদিন থেকে বাড়িওয়ালারা আর ভারতীদের সুবিধাজনক বলে মনে করছে না। নিত্যবর্ধিত বাড়ি ভাড়ার আকাশছোঁয়া উচ্চহারের খবরে খবরে ওদের মেজাজও আকাশে চড়েছে এই অনেক দিনের ভাড়াটেদের ওপর। অনেক দিনেরই। ভারতীর তখনও বিয়ে হয়নি। সেই আমল থেকে এ বাড়িতে আছে শিশিররা। বিয়ে হয়ে এই বাড়িতেই বউ সাজে এসে ঢুকেছে ভারতী। দেখেছে একতলায় বাড়িওয়ালা, দোতলায় শিশিররা, কিন্তু বাড়িওয়ালা মাত্র নয়, নিতান্ত আত্মীয়ের মতোই। শিশিরের মায়ের সঙ্গে বাড়িওয়ালা গৃহিণীর হৃদ্যতা শেষ ছিল না। শিশিরের মায়ের মৃত্যু হলে তিনি মা মাসির মতো ওদের দেখেছেন, যত্ন করেছেন, বৌমা বৌমা করে 5 বার খোঁজও নিয়েছেন। সুখে দুঃখে একজন অভিভাবকের মতোই ছিলেন ওরা এদের। কিন্তু কালের গতিকে সেই নিকট আত্মীয়ই অনাত্মীয়ের ভূমিকায় অভিনয় করছেন। একসঙ্গে দুটো তোলা উনুন জেলে দিচ্ছেন ভারতীর শোবার ঘরে জানলা লক্ষ্য করে। রাত 9টা বাজতে না বাজতেই সদর দরজায় তালা চাবি মেরে দিচ্ছেন। ভারতীদের কাপড় জামা দোতলার বারান্দায় শুকোতে দেয়া দেখলে মাথায় টেকছে বলে তার স্বরে আপত্তি জানাচ্ছেন। ভারতীর ছেলের হাতে রবারের বলটা ছিটকে নিচের উঠোনে পড়লে সরাসরি রাস্তায় ফেলে দিচ্ছেন, এবং যখন তখন ভারতীর কর্ণকুহর তাক করে একে ওকে তাকে উপদেশ দিচ্ছেন, আর যা করো না ভাই, মরে গেলেও কখনো বাড়িতে ভাড়াটিয়ে বসিও না। ও এমন সর্বনেশে জাত নয়, একেবারে গেড়ে বসলে জীবনে আর উঠবে না, পুরুষ অনুক্রমে রয়ে যাবে। এমনি আরও অনেক কিছু। ভাড়াটে বিতরণ কাণ্ডের কর্মসূচি অনুযায়ী যা যা করণীয় তা সবটাই প্রায় করছেন ওরা, যা ভারতী বা শিশিরের কাছে মরণতুল্য। বিশেষ করে শুনিয়ে বলা কথাগুলো বড় দুষ্পাচ্য। কর্মগত অপমানের চাইতে বাক্যগত অপমানটাই যেন অধিক মর্মবিদারী, অথচ তার মাত্রাটা ক্রমশ বেড়েই চলেছে। কারণটা বোধ করে এই জগৎ ব্রহ্মাণ্ডের সর্ববিধ মূল্যবান প্রতিনিয়ত বেড়ে চলা। গত সপ্তাহের কাগজে বিজ্ঞাপনে দেখা গেছে 2খানি ঘর ও রান্নাঘর, বাথরুম 250। এ সপ্তাহে সেই বস্তুই 325। বরাবরের বন্ধু হঠাৎ শত্রুপক্ষ হয়ে দাঁড়ালে দুঃখের শেষ থাকে না, আর সেই শত্রুর মতো নির্লজ্জ হতে বোধ করি চিরশত্রুও পারে না। এই আজই সকালে হয়ে গেছে এক পালা। দোতলায় ঘন্টু কি সূত্রে একটু বেশি দাপাদাপি করে ফেলেছিল। হঠাৎ নিচে তলা থেকে গিন্নি কণ্ঠে মধু মেখে বলে উঠলেন, বৌমা, বৌমা, ছেলেকে একটু সামাল দাও মা, গরিবের জীর্ণ বাড়িখানা যে গুঁড়ো হয়ে গেল। ইও জীবনে খালিও তো পাবো না কোনো দিন, যে একবার মেরামত করি একটু শক্ত করে নেব। ভারতীর তখন কলেজে আসবার সময়। কথা বাড়ালো না, পারতপক্ষে বাড়ায়ও না, শুধু বছর আষ্টিকে ছেলেটাকেই করুণ মিনতি জানিয়ে এলো দাপাদাপি না করতে। কিন্তু আজ ঘন্টুর স্কুলের কিসের যেন ছুটি, অথচ মা বাবার ছুটি নেই। এ হেন সুবর্ণ সুযোগ তার কিছু আর বেশি আসে না। অতএব ঘন্টু যে মার মিনতি অগ্রাহ্য করে এবং ঝিকে থোড়াই কেয়ার করে যথেচ্ছাচার করে বেড়াবে সারাদিন, তাতে আর সন্দেহ কি? কে জানে গিয়ে কি পরিস্থিতি দেখবে ভারতী। আর আগে যখন ঘন্টু আরও ছোট ছিল, ওরাই ঘন্টুকে সারাদিন নিজেদের কাছে রেখেছেন, নাইয়েছেন, খাইয়েছেন, ঘুম পাড়িয়েছেন। হয়তো তখন ওদের ওই আগ্রহ আর আন্তরিকতাটুকুর সাহায্যেই কলেজের চাকরিটা বজায় রাখা সম্ভব হয়েছিল ভারতীর। ওরাই কত আহ্লাদ করে বলেছেন, তোমরাই ধন্য মেয়ে বৌমা, এ কালের মেয়েরা। এই সংসারের সৃষ্টি করছো, রাঁধছো, বাড়ছো,
আবার মোটা টাকা ঘরে আনছো। আমরা তো মিথ্যে মানুষ, এটুকু আর করব না? চাকা ঘুরে গেছে, পালা বদল হয়েছে, এখন বাতাসে কথার তীর ছোঁড়ার খেলা। এখন ঘন্টু বাড়ি থাকলে এই ধরনের তীর এসে কানের পর্দা ভেদ করে। চললেন, মা চললেন ব্যাগ দুলিয়ে আঁচল উড়িয়ে। এখন ছেলের দৌরাত্রিতে মরুক পাড়ার লোক। অসহ্য এক জ্বালা হয়েছে বাবা। শালীনতাহীন পালিশহীন এই মন্তব্যগুলো তারাই করে যারা ঘন্টুকে চাঁদের টুকরো বলে আদর করেছে, আর ঘন্টুর সম্ভাবনাকালে ভারতীকে আচার খাইয়েছে এবং সতর্কতার বহুবিধ উপদেশ দিয়েছে। হয়তোবা বিয়ের পর বউ হয়ে আসা ভারতীর ক্রমবর্ধমান বিদ্যা ও তার ফলস্বরূপ একেবারে একটি কলেজের অধ্যাপিকা হয়ে বসার ইতিহাসটাও তাদের মনোভঙ্গের আরও একটা কারণ। কিন্তু সে যাক, সেটা ভারতীর ব্যাপার নয়। ভারতীর ব্যাপার হচ্ছে হঠাৎ গৃহ সমস্যার সমাধানের এক সুবর্ণ সুযোগ এসে গেছে। সেটা হচ্ছে কর্তৃপক্ষ কলেজের হোস্টেল সুপারিনটেন্ডেন্টের কাজটা ভারতীর ওপর ন্যস্ত করাতে চাইছেন, যার ফলে সে বেশ উচ্চমানের একটা কোয়ার্টার্স পাবে। কলেজটা পুরনো, কিন্তু হোস্টেলের বিল্ডিং আনকোরা নতুন, আধুনিক ছাদের এবং আধুনিক সুখ সুবিধার উপকরণ মণ্ডিত। মোটের মাথায় অতীব লোভনীয়, সন্দেহ নেই। প্রস্তাবটা শুনে পর্যন্ত দিশেহারা হবারই মতো। অবশ্য ভেবে কাল উত্তর দেবে বলেছে তখন, কিন্তু মন জানছে ভাবাভাবির কিছু নেই। ও কাজ সে ভালো পারবে, এই আস্থা নিজের ওপরে আছে ওর। এই ধরনের কাজের প্রধান হচ্ছে তো ভালো ব্যবহার। অবশ্যই ফেল হবে না সে। তারপর ব্যবস্থাপনা, আটকাবে না, ঠিক চালিয়ে নেবে। বাড়ি ফেরার সময় উত্তর দেবার আগেই ভারতী মনে মনে তার কর্মপদ্ধতি ছাঁচ করতে থাকে। ফিরে দেখল ঘন্টু খেলতে বেরিয়ে গেছে। ঝি উনুন ধরিয়ে দুধ জাল দিচ্ছে, ঘুঁটে কয়লার উনুন। দেখা মাত্রই মনে পড়ল ভারতীর ওখানে গ্যাস স্টোভ। কি পরিষ্কার পরিচ্ছন্ন, কি সহজ সুন্দর। পুরনো সংসারের ধারা আর অবশিষ্টাংশ নিয়েই সংসার করে এলো এতদিন ভারতী। নিজস্ব আধুনিক রুচি পদ্ধতির প্রয়োগ করতে পেল না কখনো। এবার ভাগ্য মুখ তুলে চেয়েছে। ঝিকে বলল, সারদা, ঘন্টুকে দুধ না খাইয়ে ছেড়েছ কেন? সারদা অধ্যাপিকার মান মর্যাদা রক্ষার দায়িত্বমাত্র না নিয়ে ঝঙ্কার দিয়ে উঠল, বেশ বলেছ বৌদিদি, ছাড়লে কেন? তেমনি সুবোধ ছেলে যে তোমার, ছাড়লে বেরোবে, না ছাড়লে ঘরে বসে থাকবে। তা হোক, দুধটা খাওয়া পর্যন্ত ধরে রাখার চেষ্টা করা উচিত ছিল তোমার। ওর ছুটি থাকলেই মুশকিল আমার। সারাদিন খুব দুষ্টুমি করেছে তো। দুষ্টুমি? সারদা আরও ঝঙ্কার দেয়, টাকাতি বলো। বাড়িওয়ালা গিন্নি তো উপরে উঠে এসে যাচ্ছে তাই করে গেছে। এ ধরনের অভিযোগ নতুন নয়। ভারতী শুনে লজ্জিত হয়, মনক্ষুণ্ণ হয়, ছেলেকে বকে। আজ মনে হলো আশ্চর্য, ছোট্ট বাচ্চা দৌড়াত্তি করবে না? তাই বলে তিনি ঠেলে উঠে এসে যাচ্ছে তাই করে যাবেন? এত সাহস কেন? না, আমরা নিজের মান সম্ভব রক্ষা করতে পারছি না, তেজ দেখিয়ে নাকের উপর দিয়ে চলে যেতে পারছি না, এই তো। ঠিক আছে, দ্বিধার প্রশ্নই নেই, কালই উত্তর দিয়ে দেব। ছটফট করতে থাকে শিশিরের ফেরার অপেক্ষায়। আর একবার রিহার্সাল করে নেয় মনে মনে কিভাবে পরিবেশন করবে খবরটা। একটু হেসে, একটু বিব্রত ভাব দেখিয়ে, হ্যাঁ একটু হেসে, একটু বিপন্ন ভাব দেখিয়ে বলে ওঠে, কলেজে তো আজ একটা ব্যাপার। শিশির হেসে বলে, তোমাদের কলেজে তো রোজই ব্যাপার, হলো কি? না মানে অন্য কিছু না, আমার কাছেই একটা প্রস্তাব এসেছে। আরে বাবা, তুমি যে সেই গল্পের আস্তে আস্তে ভাঙর মতো করছো। প্রস্তাবটা কি? বিলেত পাঠাতে চাইছে তোমায়? তোমার তো সব সময় আমাকে নিয়ে ঠাট্টা। শোনো মশাই, বলি তাহলে, আমাকে উক্ত মহাবিদ্যালয়ে ছাত্রী আবাসের পরিচালিকা করতে চাইছে। শিশির অবাক গলায় বলে, তাই নাকি? হঠাৎ তোমাকেই এমন যোগ্য ব্যক্তি মনে হলো যে? যোগ্যতা দেখেছে নিশ্চয়। ভারতী নিতান্ত তরুণীর ভঙ্গিতে ঘাড় দুলিয়ে হেসে হেসে বলে, ভিতরে আছে গুণ, তুমি শুধু দেখতে পাও না। তাই দেখছি। তা তুমি ফট করে হ্যাঁ করে আসনি তো? করে অবশ্য আসেনি ভারতী, কিন্তু শিশিরের কথা শুনে হঠাৎ একটু বিরক্তি এলো তার। যেমন উৎফুল্ল হবার কথা হলো না তো। অবশ্য আসল আকর্ষণটা শোনেনি এখনো, মানে জানা কথা হলেও মনে আসেনি নিশ্চয়ই। তবু বিরক্তিটা দমন করতে পারল না। বলল, কেন? হ্যাঁ করে আসায় দোষের কি আছে? শিশির বুঝল ভারতী চটেছে।
কিন্তু কেন কে জানে শিশির আজ আর তাতে ভয় খেল না, নিজেকে সামলেও নিল না, বরং যেন মজা পেল। তবে কথা বলল গম্ভীরভাবে, না দোষের আর কি, তবে কাজটা কিন্তু সহজ নয়। তা শক্ত কাজেই তো আনন্দ। সে আলাদা, সে তোমার হয়তো শক্ত অঙ্ক কষায়, কিন্তু এটা ঠিক তা নয়, রীতিমতো গোলমেলে কাজ। ভারতী হেসে ওঠে, নিজে গোলমেলে হলেই গোলমেলে, নিজে অনেস্ট থাকলে, মাল নিয়ে গোল না করলে অসুবিধেটা কি? তা ভেবো না, মনে রেখো মেয়েগুলি এ যুগের স্টুডেন্ট, যাদের ইষ্টদেবতা হচ্ছেন অসন্তোষ আর দীক্ষামন্ত্র হচ্ছে প্রতিবাদ। ভারতীয় দৃঢ় গলায় বলে, এটাও এ যুগের একটা ফ্যাশন, এই স্টুডেন্টদের নিন্দে করা। তারা যা দেখছে তাই শিখছে, আমরা নিজেরাই বা কি এমন ধৈর্য স্থৈর্য সন্তোষ সভ্যতার আদর্শ ধরছি তাদের সামনে? নিজেরা শিক্ষিত দীক্ষিত অবিকৃত চিত্ত হয়ে দেখাতে পারলে বোঝা যেত আসল গলদ কোথায়। তা যাকগে, আমাদের মেয়েরা অমর নয়। আমায় মেয়েরা কত ভালোবাসে। ক্ষেত্রবিশেষে পরিবর্তনও ঘটে। শিশিরও হেসে ওঠে, মাসিমাও তোমায় কি ভালোবাসতেন, বৌমা বলতে অজ্ঞান হতেন। ভারতীয় হাসে, বলে, হ্যাঁ, ওই একখানি দৃষ্টান্তের পরাকাষ্ঠা আছে বটে। তাহলেও তো অফারটা আমি ছাড়ব না বাবা, ওর বিরাট আকর্ষণটি ছাড়া চলবে না। অন্তত আমাদের মাসিমার হাত ছাড়াতে পারা যাবে, শুধু এই আনন্দেই। কাজটা নেয়া মানেই একটা সুন্দর সুদৃশ্য সুরম্য বাসভবন। হ্যাঁ, এইভাবে রিহার্সাল দিয়ে রেখেছিল ভারতী। এতক্ষণে বলবার সুবিধে পেল, ভাবল এইবার আলো জ্বলে উঠবে শ্রোতার মুখে। কিন্তু কই, সে আশা কোনো এক অদৃশ্য দেয়ালে প্রতিহত হয়। শিশির বলে, যেন বিদ্রুপ মিশিয়ে বলে, বাসভবনটা নিচ্ছ তাহলে? আরে, লোকটা বলে কি? ভারতী হাসির ঝাপটা মেরে যেন সম্ভাবনার ডানা মেলে এক অসীম সুখের আকাশে সাঁতরে আসে। নেব না বলে এই জন্যই শুনে পর্যন্ত আহ্লাদে ভাসছি। কতক্ষণে খবরটা দেব তোমায়, তা তুমি একেবারে ভেবেই আকুল। এত ভাবনার কি আছে? আমি যদি ফাঁকি দিয়ে কেল্লা জয় করতে চেষ্টা না করে সত্যিকার খেটে খুঁটে কাজ করি, অসন্তোষ আসবে কেন মেয়েদের? ও ভেবে ভয় পেও না। আহা, তুমি যদি কোয়ার্টার্সটা দেখতে, স্টেপ একখানি ছবি দেখো না, কি একেবারে সুন্দর করে সাজিয়ে ফেলবো। আর বাড়ি ছেড়ে দিলে তোমার মাসিমাও হয়তো। হেসে ওঠে ভারতী, বলে বসবেন, বৌমা তোমরা চলে যাচ্ছ, টিকবো কি করে তাই ভাবছি, বলে কেঁদেই ফেলবেন। জগতে কিছুই অসম্ভব নয়। তা ভারতীর কথাটা হয়তো সত্যি, জগতে কিছুই অসম্ভব নয়। তাই ভারতীর সুরে সুর মিলিয়ে হেসে না উঠে শিশির দুম করে বলে বসে, বাড়িটা একেবারে ছেড়ে দেওয়ার প্রশ্ন আসছে কি করে? কোয়ার্টার্স তো পাচ্ছ তুমি। কি মুশকিল? আমি পাচ্ছি মানে? শুধু আমাকে থাকতে দেবে, আমার স্বামী পুত্রকে দেবে না? পুত্রের কথা বলতে পারি না, শিশির বলে। প্রশ্নটা স্বামীকে নিয়ে। থাকতে দিলেই যে থাকা যাবে এমন নাও হতে পারে। ভারতী বলে, কায়দা রেখে একটু প্রাঞ্জল করে বলবে। প্রাঞ্জল তো সবটাই। তোমার ওই প্রমীলার রাজ্যে ঢুকে বাস করবার বাসনা আমার নেই। এই কথা? ভারতী আশ্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রমীলার রাজ্যের সঙ্গে কোনো সংসব নেই মশাই, একেবারে স্বয়ংসম্পূর্ণ ব্যাপার। এন্ট্রান্সটা পর্যন্ত কলেজের গেটের মধ্যে নয়, বাইরে। তাছাড়া ভুলে যাওনি বোধ হয়, হস্টেলটাই মেয়েদের, কলেজটা সহশিক্ষার। সুপারিনটেন্ডেন্টের কোয়ার্টারে তার স্ত্রী নির্ভয়ে বাস করেন। শিশির হেসে ওঠে, সেটা বলবার মতো কথা নয়। মেয়েরা স্বামীর সঙ্গে বনে অরণ্যে পাতালে পর্বত শিখরে সর্বত্র থাকতে পারে। ভারতী হঠাৎ স্তব্ধ হয়ে যায়। ভারতী যে নিশ্চিন্ত উৎফুল্ল আর সরল মনটুকু নিয়ে ভাবী সংসারের সুখের ছবি আঁকছিল, সে ছবির ওপর যেন হিংস্র বাদুড়ের ডানার ছায়া পড়ে। ভারতী আসতে বলে, থাকতে পারে নয়, থাকতে বাধ্য হয়, এটাই হচ্ছে কথা। আপত্তির কারণ বুঝতে আর বাকি নেই তার। স্থির ভাগ্যলব্ধ সেই বাসায় যাবার ইচ্ছে হচ্ছে না বাবুর। সেই চিরন্তন পুরুষ জাতির অর্থহীন অহমিকা।
কিছুতেই নিজেদেরকে স্থির থেকে উচ্চ স্তরে না ভেবে ছাড়বে না, উচ্চ স্তরের, উচ্চ দরের, উচ্চ মর্যাদার। আরে বাবু, যেকালে 10 বছরের মেয়েগুলোকে এনে নিজেদের সংসার গাড়াতে প্রায় কীতদাসীর মতোই জন্মের শোধ পুড়ে ফেলতিস, সেকালের চিন্তা চেতনা অভ্যাসটা ভুলতে পারছিস না তোরা কেন? স্বামী, প্রভু, বর ইত্যাদি করে শ্রেষ্ঠাত্মক শব্দগুলো নিজেদের নামের সঙ্গে জুড়ে রেখে করলি তো একদিন অনেক রাজ্যপাট। এবার সে কৃত্রিম মোহভঙ্গ হোক না, জ্ঞানচক্ষু উন্মিলন করে দেখো না একবার, বর বড় না কোনে বড়। অর্থনৈতিক মুক্তির সঙ্গে সঙ্গে কি স্ত্রী পুরুষ দুজনে একই সমতল ক্ষেত্রে নেমে আসেনি? তবে মনে মনে ভাবল এসব ভারতী। চট করে মুখে কিছু বলল না, চলে এলো অন্য প্রসঙ্গে। বলল, কি মুশকিল, তুমি ফের আমার তো গল্প জুড়ে দিয়েছি, এখনো যে হাত মুখ ধুতে যাওনি খেয়ালই হয়নি। যাও যাও চটপট, আলোচনা বিবেচনা ভাবনা সব কিছু পরে হবে। তখন বাদ দিল, কিন্তু আবার তো আসবে ঢেউ। আবার উঠল সেই প্রসঙ্গ, ঢেউয়ের ধাক্কাতেই উঠল। ঘণ্টা তিনেক পরে ঘন্টু সবে খেয়ে শুয়েছে, এরা খাবে বলে তোড়জোড় করছে। ঢেউ হয়ে এসে ধাক্কা দিলেন নিচে তলার মাসিমা, যাকে আজকাল ভারতী বাড়িওয়ালি মাসি বলতে শুরু করেছে আড়ালে আবডালে। মাসিমার নাম চারুলতা, তবে তার নাম নিয়ে কেউ কোনোদিন চিন্তা করেনি। ইদারিং শিশির বলে, এক হিসাবে সার্থক নামনি, নষ্ট নীরের নায়িকা। এমন সুখের নীরটি আমাদের কি নষ্টই করছেন। তা এখন এই সম্ভাবনাময় মুহূর্তটি নষ্ট করলেন বটে। ভারতী ভাবছিল খেতে বসে আবদারি গলায় বুঝিয়ে আবদার করে ওকেও সেই নকল প্রেস্টিজের মিনার থেকে নামিয়ে আনতে হবে। তা নইলে বলা যায় না, হয়তো হঠাৎ দুম করে বলে বসবে, তোমার ও কাজ নেওয়া হবে না। ভাবছে 7 পাত বোঝাই যাচ্ছে। ভারতীয় শত রকম করে বুঝিয়ে ওর মনের দ্বিধা ঘুচিয়ে দেবে। কিন্তু তার আগে কুঁড়ি ভেঙে ফুল বার করলেন মাসিমা। একদা এ বাড়িতে ওর অবারিত যাতায়াত ছিল, কাজেই আড়ষ্ট হলেন না। সিঁড়িতে উঠেই বলে বসলেন, বাবা শিশির, ডেকে হেঁকেই বলতে হচ্ছে মনে কিছু করো না, বাড়িটা একবার ছেড়ে দিতে হবে। নানান রকমের জেরবার হয়ে যাচ্ছি তোমাদের রেখে। এর উপর আবার নাতি সাহেবটি কোন দিন গরিবের জীর্ণ বাড়িটুকু ছাদ নামিয়ে দেয়, এই আতঙ্কে প্রহর গুনি। আমার এই বলাটাই নোটিশ মনে করে বাড়ি খুঁজো। বরাবর মাসিমা বলেছে, মান্যতা দিয়েছে, একেবারে মুখের ওপর অসম্মান করতে পারা যায় না। তাই শিশির নম্রভাবেই বলতে যাচ্ছিল, খুঁজছি তো অনেকদিন থেকেই। কিন্তু ওর বলার ওপর ভারতী বলে উঠল, এ যুগে তো নিয়মিত ভাড়া দিয়ে গেলে নোটিশ বলে কিছু চলে না মাসিমা। মাসিমা ঈষৎ চমকে ওঠেন, কারণ এটা আশা করেননি। এ যাবৎ যা কিছু তীর ছুঁড়ে আসছিলেন তিনি, মনে হয় পাথরের দেয়ালে গিয়ে গড়িয়ে পড়ে। বিদ্ধে পেরেছেন এমন প্রমাণ পায় না। তিনি যা নিয়ে অসুবিধে বলে চেঁচান, এরা সে বিষয়ে যতটা সম্ভব সতর্ক হয়, সাবধানী হয়। কোনোদিন জবাব শোনেননি, আর আজ কিনা ফট করে আইন দেখিয়ে বসল। কালীপড়া মুখে বলেন, আমরা সে যুগের মানুষ বৌমা, হে যুগে কি চলে তা জানি না। মোট কথা বাড়ির তোমরা ব্যবস্থা করো, এই ইচ্ছে আমার। অনিলের বিয়ে দেব, ঘরের দরকার। গটগট করে নেমে যান মুখ ফিরিয়ে। ভারতী শিশিরের দিকে একটি স্থির দৃষ্টি মেলে বলে, শুনলে? শুনলাম। শিশির বলে ওঠে, শুনছিই তো সব সময়, তবে তোমার উচিত হলো না ওভাবে ওর মুখের ওপর আইন দেখিয়ে কথা বলা। ভারতী তার স্বামীর এই উল্টোপাল্টা কথায় অবাক হয়ে যায়। বলতে কি, মাসিমাদের পরিবর্তনের পর থেকে এ যাবৎ যে মাসিমা এবং তস্য পরিবারের সঙ্গে ভদ্রতা বজায় রেখে চলে আসছে তারা, তার 12 আনা গৌরব ভারতীরই প্রাপ্য। শিশির অনেক সময় রেগে ওঠে, তেড়ে দু কথা বলতে যায়। ভারতী নিবৃত্ত করে, বলে, দোহাই তোমার, আর যা করো কোঁদল করতে যেও না। মনে রেখো, পরে আবার মুখ দেখাতে হবে। একবার মুখোমুখি ঝগড়া হয়ে গেলেই সমস্ত আবরণ খসে পড়ে। নির্লজ্জতার চরম সীমা পর্যন্ত পৌঁছতে আর বাধে না তখন। ভদ্রতা বজায় রেখে সরে পড়ার চেষ্টা করাই ভালো। শিশির বলে, কিন্তু ক্রমশই বাড়াচ্ছেন, ওতেই প্রতিবাদও তো দরকার। আশ্চর্য, আজ ভারতী যে এই এক মুহূর্তের জন্য নিজের নীতি থেকে স্খলিত হয়ে পড়েছে, অমনি শিশির নিজের নীতি বদলে বসল। ভারতী কয়েক সেকেন্ড নির্নিমেষে স্বামীর ওই উল্টোপাল্টা কথা বলা মুখের দিকে তাকিয়ে বলে, উচিত হয়নি কেমন?
আমার তো তাই মনে হলো, অথচ তুমিই বলো প্রতিবাদ দরকার। বলি তুমিই তাতে বাধা দাও। আমি সহজে দিই না। আজ উনি দুপুরে এসে ঘন্টুকে যা ইচ্ছে বকে গেছেন, কান মুলে দিয়েছেন, জানো সে কথা? বকে গেছেন? কান মুলে গেছেন? তবে আর বলছি কি, ঘন্টুর কাছে শুনতে পারো কাল। ছোট্ট ছেলেটাকে বলেছেন কি জানো, তোরা আমাদের ভাঙা বাড়িতে পড়ে আছিস কেন? বাপ মা দুজনে রোজগার করছে, যা না অট্টালিকা বানিয়ে দাপাদাপি করগে না। শিশির ছায়াচ্ছন্ন মুখে বলে, হুম। হুঁ মানে? মানে ওই দুজনের রোজগারটাই চক্ষুশূল হয়েছে বোঝা যাচ্ছে। ভারতী আর একবার ওই ছায়াচ্ছন্ন রহস্যময় মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি হানে। কি বলতে চাইছে হঠাৎ ও? দুজনে রোজগার করাটা অনুচিত? পড়শির সেটা চক্ষুশূল হবে, তাতে পড়শিকে দোষারোপ করা চলে না। গম্ভীর মুখে বলে, তা ভুলটা যখন হয়েই গেছে তখন তার চারা নেই। তোমার মাসিমার চক্ষুকে শূল বেদনা থেকে রক্ষা করা অবশ্যই সম্ভব নয়। এখন আশা করি প্রমীলার রাজ্য বলে মিথ্যে ধুয়ো তুলে এই যন্ত্রণার হাত থেকে অব্যাহতি লাভটা পিছিয়ে দেবে না, বরং তোমার মাসিমাকে অবহিত করি এসো। সামনের মাস থেকে বাড়ি ছেড়ে দিচ্ছি। শিশিরও গম্ভীর হয়, বলে, আমি তো পাগল হইনি। ভারতী হঠাৎ ভারী উত্তেজিত হয়ে ওঠে, বলে, তার মানে তুমি তাহলে সত্যি আমার দেয়া কোয়ার্টার্সে যাবে না? শিশির কথা চিবোয়, একেবারে যাব না এমন কথা কি প্রতিজ্ঞা করে বলা যায়? ধরো ইনভ্যালিড হয়ে গিয়ে তোমার সংসারে পড়লাম। ও, তুমি আজ আমায় রাগাবেই প্রতিজ্ঞা করেছ। আমি কিন্তু আর রাখবো না, তোমাকে পাগলামিও করতে দেব না। কাজটা আমি নেবই, আর যেতেই হবে সকলকে, বুঝলে? কেন? তোমার বাড়িতে যদি আমি থাকতে পারি কোনো অপমান বোধ করি না, আমার বাড়িতেই বা তুমি থাকতে পারবে না কেন? সব কথার উত্তর দিতে নেই। উত্তর নেই তাই দিতে নেই। তুমি আমায় বোঝাও তোমার আপত্তি কোনখানে? শিশির হঠাৎ একটু মুচকি হেসে নিজের বুকের মাঝখানে হাত দিয়ে বলে, এইখানে। সে বুঝেছি, কিন্তু তোমার এই পচা কুসংস্কার ছাড়তে হবে, আমার দাবি মানতে হবে। ভারতীয় অতএব হালকা হয়, ভালো ছেলের মতো মাসিমার নাকের সামনে দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সত্যি বলছি তোমায়, কাজটার জন্য যত না হোক। ওই মহিলাটির কথা ভেবে এত আহ্লাদ হয়েছে আমার। শিশির গম্ভীরভাবে বলে, ও কোনো কাজের কথা নয়, বাড়ি তো খোঁজা হচ্ছে। সে তো বহুকাল থেকেই হচ্ছে। ভারতী রেগে ওঠে, হয়তো অনন্তকাল হবে, তাতে কোনো লাভ হবে কি? কথায় কথায় কেবল তর্কই বাড়ে, আর বাড়ে জেদ উভয় পক্ষেরই। শিশিরের এই অনমনীয় মনোভাব ভারতীকেও গড়ে তোলে কঠিন। শেষ পর্যন্ত রেগে গিয়ে বলে ওঠে ভারতী, ঠিক আছে, তুমি থেকো তোমার পূজনীয় মাসিমার বাড়িতে। পারো তো তার অনিলের বিয়েতে ভোজ খেও আর কোমর বেঁধে খেটো। আমি আমার ভবিষ্যৎ ঠিক করে ফেলেছি। বলেই অবশ্য চমকে যায়, বোঝে একটু বেশি রূঢ় হয়ে গেছে। কিন্তু কি করবে, মানুষের শরীর তো, একই রক্ত মাংসে গড়া। শিশির যদি জীবনের আনন্দের দিকটা, শান্তির দিকটা, নিশ্চিন্ততার দিকটা কিছুতেই দেখবনাপন করে, কেবল প্যাঁচালো কথা কয়, কতক্ষণ সহ্য করা যায়? নিজের মনেও ক্রমশ প্যাঁচ উঠতে থাকে। মনে হয়, ও তুমি পুরুষ বলে একেবারে রাজা হয়ে গেছো, তোমার অহংকারই জয়ী হবে। কেন? আমি মানুষ নয়? আমার উন্নতি, আমার ভবিষ্যৎ, আমার আর্থিক সুবিধে দেখব না আমি? ক্ষমতা থাকতেও তোমার একটা তুচ্ছ অহমিকাকে তুচ্ছ করে ছেড়ে দেব সব সুযোগ? সেই আদি অন্তকালের বউগিরিটা এখনো বজায় রেখেছি বলেই এত প্রশ্রয় তোমার কেমন? এই যে আমি সারাদিন খেটে এসে ক্লান্ত হয়ে পড়ি, কই একদিনও তো ভাবি না 5 মিনিট বিশ্রাম করি? একবারও তো আশা করি না আমার মুখের সামনে কেউ জলের গ্লাসটা এনে ধরুক। আমি এসেই তোলা শাড়ি বদলে কোমর বেঁধে লেগে যাই কি করে তোমার ঘরে ফেরার সময় সব কিছু ফিটফাট করে তুলব। আমি ফেরার পথে ছেলেকে স্কুল থেকে নিয়ে তবে ফিরি, তাকে খাওয়াই, সাজাই, খেলতে পাঠাই। তোমার ফেরার আগেই যাতে খেলে বাড়ি ফেরে তার জন্য 100 বার নির্দেশ দিয়ে রাখি। কারণ জানি তুমি অল্পে উৎকণ্ঠিত হও, জানি তুমি এসেই ওকে দেখতে না পেলে দুঃখিত হও। ঘন্টুর ব্যবস্থা করি আমি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু 1 কাপ চা খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকে যাই, যাতে তুমি আসবার আগেই রান্নাটা সেরে ফেলতে পারি। আমার বাড়ি ফেরা আর তোমার বাড়ি ফেরার মধ্যে 1.5 ঘন্টার ব্যবধান আছে বলেই সেই ব্যবস্থাটা সম্ভব করে তুলতে পারি আমি। ওই সামান্য সময়টুকুর মধ্যেই তোমার প্রিয় জলখাবারটুকু বানিয়ে নিই চায়ের টেবিলে পরিবেশন করতে, আবার নিজেকেও তো তৈরি করে নিতে হয় সেই টেবিলে পরিবেশিত হতে।
শুধু যে আমি ভালোবাসি না সন্ধ্যাবেলা আলু থালু হয়ে বেড়াতে তা তো নয়, তুমিও তো পছন্দ করো না। সারাদিন খেটে এসে অত তাড়াহুড়ো করতে কি কষ্ট হয় না আমার? খুবই কষ্ট হয়, কিন্তু তুমি খুশি হবে ভেবে সব কষ্ট সয়ে যায় আমার। আজ পর্যন্ত আমার জীবন্তরে নিয়ন্ত্রিত হচ্ছে তোমার খুশির হাওয়ার গতি নির্ণয় করতে করতে। অথচ তুমি জীবনে একবার মাত্র ভাবলে না আহা ও খুশি হবে। তুমি আপন অহংকারে অটল। আমি সভ্য, ভদ্র, আমি মমতাশীল, তাই মনে করিয়ে দিচ্ছি না। কাজটা নিলে বাড়তি যে টাকাটা আসবে তার অঙ্ক তোমার মতো শুধু কেরানির পক্ষে উড়িয়ে দেবার নয়। মনে করিয়ে দিচ্ছি না তোমার যা সারা মাসের উপার্জন, আমার তা 12 দিনের। মনে করিয়ে দেব কি করে? নিজেই কি মনে করেছি কোনো দিন? আজ তুমি আমাকে বড় বেশি হতাশ করেছ বলে, বড় বেশি দুঃখ দিচ্ছ বলে মনে এসে যাচ্ছে। হ্যাঁ, মনের দুঃখেই এসব ছাই পাঁশ চিন্তা মনে এসে যাচ্ছে বেচারা ভারতীর। কিন্তু পরদিন যখন কলেজে আবার কথাটা ওঠে, ভারতী বলে, ভেবে দেখলাম আমার যোগ্যতা নেই। অধ্যক্ষ বলেন, যোগ্যতার বিচারটা আমাদের হাতেই ছেড়ে দিন না, সইটা করে ফেলুন চটপট। অধ্যক্ষ বলেন, অন্যান্য অধ্যাপিকারাও বলেন। বান্ধবী লীলা ঘোষ বলে, তুই হচ্ছিস 1 নম্বরের হাঁদা। নিঘাত তুই তো সেই প্রাচীনপন্থী কর্তাটির নিষেধে এমন সুযোগটা ছাড়ছিস। আমি তো ভাবতেই পারছি না। আমায় অফার করলে আমি একটা ডিগবাজ খেয়ে নিতাম। ভারতী হেসে বলে, সে তো আমিও খাচ্ছি। ছাড় সব কাব্য কথা। কর্তা ইচ্ছায় কর্মের যুগ চলে গেছে বাবা। দেখ পৃথিবীর দিকে তাকিয়ে। হঠাৎ মনের মোড় ঘুরে যায়। হঠাৎ বলে বসে ভারতী, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু সে ঠিকটা কোথায়? জীবনটা যে বেঠিক হয়ে বসলো ভারতীর। শিশিরও তার সেই রাগ করে বলা কথা ধুয়ো ধরেই বলে, ঠিক আছে, তোমার ব্যবস্থাই বলবৎ হোক, আমি থেকে যাচ্ছি এখানে। তুমি ঘন্টুকে নিয়ে। ভারতী ভয় পেল। ভারতী ভারী একটা অসহায়তা বোধ করল। ভারতী নম্র হলো, নিচু হলো। অনেক রাত্রে যখন ঘন্টু ঘুমিয়ে পড়েছে, এ ঘরে চলে এলো। স্বামীর বুকের কাজ ঘেঁষে শুয়ে পড়ল। দেখো, বিশ্বাস করো, আমি গিয়ে স্রেফ না করেই দিয়েছিলাম, কিন্তু এত অনুরোধ উপরোধ হতে লাগলো শেষ পর্যন্ত আর আসলে তো কোনো যুক্তি দেখাতে পারছি না। স্বামী এখানে আসতে ইচ্ছুক নয়, এরকম একটা যুক্তি দেখানো সম্ভব ছিল না বোধহয়। বুকের কাছে ঘেঁষে আসা মানুষটার বুকের ভাষা বোঝবার চেষ্টা করে না শিশির, বরং যেন নিজেকে সরিয়ে নেয় একটু। ভারতী তবু মান খোয়ায়, বলে, মানুষ তো একটা বোকামিও করে, একটা ভুলও করে, মনে করো না তাই করে ফেলেছি, তুমি সেটা সামলাও। শিশির রুড়ো গলায় হেসে ওঠে, বলে, সামলাবো আমি? বলো কি? 150 খুকি সামলাবার ভার নিয়ে প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করে এলে, এখন এ কি বাণী? হবে না, কিছুতেই নরম হবে না, কিছুতেই জীবনকে সহজ হতে দেবে না। সেই ছবির মতো সুন্দর বাসাটিতে সুন্দর করে ঘরকন্যা সাজিয়ে সংসার করতে দেবে না ভারতীকে। নিষ্ঠুর লোকটা কি জানে মেয়েরা বিদ্যায়, কর্মে, পদমর্যাদায় বা পদের জটিলতায় যেখানেই পৌঁছাক, তার একেবারে অন্তরের অন্তর্লোকের একান্ত বাসনাটি থাকে মনের মতো একটি ঘর, সেখানে সুন্দর করে সংসার করা। বুঝতে পারছে না, ও জানতে পারছে না, নয়তোবা পারছে ঠিকই, সব পুরুষই পারে। আর মেয়েদের ওই দুর্বলতা সুযোগটুকু নিয়ে ভাব দেখায় তার নিজের কোনো কিছুরই প্রয়োজন নেই। ঘর বস্তুটা তার কাছে স্বপ্নেরও নয়, সাধেরও নয়, সাধনারও নয়, নিতান্তই আস্তানা মাত্র। ভাব দেখায় দয়া করে যে ঘর বাঁধে, সে সংসার করে, সে কেবলমাত্র নারী জাতির প্রয়োজন মেটাতে। নিজে সে নির্লিপ্ত উদাসীন, ধরে আনা অসহায় জীব। ধরে বেঁধেই রেখে দেওয়া হয়েছে তাকে সংসারের সঙ্গে জুড়ে। তাই অনায়াসে নিতান্ত নির্মমতায় অগ্রাহ্য করতে পারে মেয়ে মনের ছোট সুখ, ছোট আশা, ছোট ছোট বাসনার চাহিদা। শিশির ঘুমিয়ে পড়ে। ভারতীর মনে পড়তে থাকে। একবার ভারতীর বোনের বিয়েতে বারাসতে নেমন্তন্নে গিয়েছিল ওরা। রাত হয়ে গিয়েছিল। বাকি রাতটুকু থেকে যাবার জন্য
ভারতীর মা সহস্র অনুরোধ জানিয়েছিলেন, বলেছিলেন, কাল সকালে এখান থেকে খাওয়া দাওয়া করি অফিসে চলে যেও বাবা, আজ এত রাত্রিরে। শিশির ভারতীর মার সেই অনুরোধের মান রাখেনি, তার মানে ভারতীর মুখ রাখেনি, মান রাখেনি। তবু ভারতী সকালে শিশিরের খাওয়ার অসুবিধে হবে ভেবে নিজেও সেই অত রাত্রে চলে এসেছিল শিশিরের সঙ্গে। ভারতীর মনে পড়ে একদিন, হ্যাঁ, এক এক করে এমন অনেক দিনের কথা মনে পড়তে থাকে ভারতীর, যার মধ্যে শিশিরের হৃদয়হীনতার স্বাক্ষর আছে। হয়তো এসব কথা জীবনেও মনে পড়তো না ভারতীর। এসব যে আজও মনের কোন গভীর স্তরে ছিল তাও টের পেত না। কিন্তু আজ উঠে আসতে লাগলো তারা, যেন আদালতের এক একটি সাক্ষীর মতো। ভারতী ভুলে গেল সে একটা ডক্টরেট পাওয়া মেয়ে, ভুলে গেল সে একটা বিশিষ্ট শিক্ষায়তনের অধ্যাপিকা, ভুলে গেল কর্মক্ষেত্রে তার মান সম্ভব কতখানি। নিতান্ত তরুণী মেয়ের মতো, নবপরিণীতা অভিমানিনী বধূর মতো কেঁদে বালিশ ভেজাতে লাগলো। সাক্ষী রইল না কেউ, এই যা রক্ষা। তাই রক্ষা নিয়েই এ সংসারে সমস্ত সম্মানের আসনগুলি সুরক্ষিত। নিভৃত অসুর দর্শক থাকে না, নিভৃত চিন্তার সাক্ষী থাকে না। শিশিরেরই যে কোনো নিভৃত লোক নেই, তাই বা কে বলতে পারে? হয়তো সেও পীড়িত হচ্ছে, আহত হচ্ছে, অভিমানে পাথর হচ্ছে, কারণ সে তার নিজের মতো করে ভাবছে, নিজের দৃষ্টিকোণ থেকে দেখছে, নিজের চিন্তাধারায় বিচার করছে। তাই সেও হয়তো ভারতীকে অহংকারী, উদ্ধত আর নিষ্ঠুর ভাবছে। দুজনেরই সাক্ষী প্রমাণ নেই। এতদিন ওরা দুজন দুজনের মধ্যে এমন সম্পূর্ণ ছিল যে ওদের কোনো বন্ধুই নেই যার কাছে হৃদয় বা লক্ষ্য করতে পারে। নির্বান্ধব দুটি মানুষ অতঃপর আপন দুর্মতির দ্বারা পরিচালিত হতে থাকে এবং প্রমাণ করতে থাকে দুর্মতির অসাধ্য কাজ নেই। আরও একটা নতুন তত্ত্ব প্রমাণ করে ছাড়ে ওরা, মানুষের কত পরিবর্তনই হয়। কারণ পরবর্তী দৃশ্যটা সেই ছবির মতো বাসাটাকে গাছে মাছে কুশনে কভারে পর্দায় সোপায় সুন্দর করে সাজিয়ে ঘন্টুকে নিয়ে একা আছে ভারতী। একটা বাচ্চা চাকর আছে সারাক্ষণের, সে তার ছোট ছোট হাতে বাড়িটিকে রেখেছে ধুলো মালিন্য শূন্য করে। একটা ঝি আছে, সে দুবেলা এসে মোটা কাজগুলো করে দিয়ে যায়। উঁচু টেবিলে রাখা গ্যাসের উনুনে রান্না করে, বেসিনে ফেনা করে সাবান কাচে। ভারতী মাঝে মাঝে ওই ঝিটার দিকে ঈর্ষার দৃষ্টিতে তাকায়, কারণ হঠাৎ হঠাৎ চারুলতা মাসিমার বাড়ির সেই উনুন পাতা কালিঝুল রান্নাঘরটার কথা মনে পড়ে যায় ভারতীর, যেখানে বসে ভারতী অনেকগুলো বছর রান্না করেছে। মনে পড়ে যায় সিমেন্টের চটা ওঠা সেই কলঘরটাকে, যেখানে ভারতী অনেক অনেক সাবান কেচেছে আর স্বপ্ন দেখেছে বেসিনওয়ালা সুন্দর বাথরুমের। অথচ এখন কিছুতেই একটা রুমাল কেচে নিতেও ইচ্ছে হয় না, কিছুতেই রান্নাঘরে ঢুকে দুটো আলু ভাজতেও ইচ্ছে হয় না। সে কি ভারতী বড়লোক হয়ে গেছে বলে? না সন্ধ্যা হলেই ওর সেই মনোরম গোল বারান্দাটিতে অধ্যাপিকাদের আড্ডা বসে বলে সময় পায় না? এ আড্ডার প্রধান বক্তা বান্ধবী লীলা ঘোষ বলে, দেখালো বটে একখানা তোর পরম গুরু। বলে দিচ্ছি ভারতী, ওসব তেজ অহমিকা কিচ্ছু নয়, স্রেফ হিংসে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ওই জিনিসটা বেশ বেশি পরিমাণেই থাকে বুঝলি। নেহাত জয়েন্ট বিজনেসের স্বার্থে নিজেকে ঢেকে রাখে। ভারতী ফিকে হাসি হেসে বলে, এত কথা জানলি কি করে? দেখে বৎস, দেখে। তাই বুঝি বিয়ে করিসনি? দূর, তা বলে তা নয়। লীলা ঘোষ হেসে ওঠে, এখনো পেলে করি, এই চেহারায় কে বিয়ে করবে বল? তাইতেই বুড়ি আই বুড়ি। তবে বুঝি সব। হাসির ফোয়ারা ওঠে, তার সঙ্গে চা চলে। বাচ্চা ছেলেটা সাবধানে ট্রে করে বয়ে নিয়ে আসে ফাইন পেয়ালায় সোনালি চা। ভারতীকে উঠতেই হয় না। কাঁচের জানলার সামনে টবের উপরকার ক্যাকটাসগুলো কেউ মাথা কাড়া করে দাঁড়িয়ে থাকে, কেউ বাঁকাচোরা বাহুগুলো এদিকে ওদিকে ছড়িয়ে কাঁচের গায়ে একটা বিকৃত মানুষের মতো ছায়া সৃষ্টি করে। বাতাসে পর্দা কাঁপে। ওদের হাসির সময় ভারতী সেই দিকে তাকিয়ে থাকে, হয়তো ভাবে কি এমন মন্দ আছি। এমন সময় ঝিটা এসে জিজ্ঞাসা করে, দিদিমণি, খোকা কি এখন খাবে? ভারতী বিরক্ত হয়ে বলে, কেন? এখনই খেয়ে নিলেই তোমার পালাবার সুবিধা হয় কেমন? 9টার আগে খাবে না, পড়বে 9টা পর্যন্ত। ঝি ভারী গলায় বলে, আমার জন্যে বলিনি, পড়তে পড়তে ঘুমে ঢুলছে তাই। চলে যায় রাগ দেখিয়ে।
ভারতীর বান্ধবীরা বলে ও বেচারা একটু লোনলি ফিল করে। ভারতী কাঁচের গায়ে সেই বাঁকা চোরা ছায়াগুলোর দিকে তাকিয়ে অন্যমনস্কের মতো বলে, হ্যাঁ তাই ভাবি মাঝে মাঝে কোনো একটা বোর্ডিংয়ে ভর্তি করে দিলে হয়, তবু অন্য ছেলেদের সঙ্গে। আর শিশির, তা সত্যি বলতে দৃশ্য তো শিশিরও কিছু খারাপ নেই। দোতলাটা ছেড়ে দিয়ে সে চারুলতা মাসিমার নিচে তলার বৈঠকখানা ঘরটায় আশ্রয় নিয়েছে, একেবারে পেইং গেস্ট হিসাবে। যত্নের ত্রুটি মাত্র হচ্ছে না। মাসিমা বিগলিত স্নেহে সর্বদা আহা করছেন। শিশিরের জামার বোতামটি লাগানো আছে কি না দেখতে বলছেন মেয়েদের। আর সেটা যে শুধু দেখিয়েই করছেন সে কথা বললেও মাসিমার প্রতি অবিচার করা হবে। মমতার বশেই করছেন। চিরদিনের স্নেহ মমতার সম্পর্ক ছিল ভিতরে অন্তঃসলীলা হয়ে, তার উপরে একটা তীব্র স্বার্থের দুরন্ত ইচ্ছার ব্যাঘাত তাকে উগ্র তিক্ত নির্লজ্জ করে তুলেছিল। সে ব্যাঘাত দূর হয়েছে। দোতলাটায় একটু রঙের তুলি বুলিয়ে দিয়ে আশা অতিরিক্ত ভাড়ায় একটা ভাড়াটে বসিয়েছেন। তার উপর বৈঠকখানা ঘরের অর্ধাংশ আর দুবেলা দুথালা সাদামাটা খাওয়া দাওয়ার পরিবর্তে এক মুঠো টাকা হাতে পাচ্ছেন। আর একবার তবে নির্লজ্জ হতে বাধা কি? অতএব আর একবার নির্লজ্জ হন চারুলতা মাসিমা। শিশিরের জন্য মমতায় বিগলিত হন। বউ পালিয়ে যাওয়া ছেলেটার নির্লিপ্ত মনের কাছে এই নির্লজ্জতার হাস্যকর কটুটা ধরা পড়বে না, এ বোধ মাসিমার আছে। কিন্তু শিশির কি এত বোধহীন হয়ে গেছে যে আধখানা ঘরেই রাজি হয়েছে? তা হয়েছে, হয়তো চক্ষু লজ্জাতেই হয়েছে, কারণ অবিবাহিত বড় হয়ে যাওয়া ছেলের ঠাঁই ছিল ওই ঘরটাতে। তাকে স্থানচ্যুত করতে চক্ষু লজ্জা বেঁধেছে শিশিরের। বলেছে থাক না, অনিল যেমন শুচ্ছিল সুখ না, বড় ঘর। বরাবরই তো ছিল অনিল ছোট ভাইয়ের মতো। আগে কত আবদার করতো অনিল শিশিরের কাছে, কত উপদ্রব করতো শিশিরের মায়ের উপর। শিশিরের আর বেশি জায়গার দরকারই বাকি। এই তো কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত্রি। একতলা ভাত, একটা পাতা বিছানা, আর চান করে ছেড়ে রেখে যাওয়া ধুতি গেঞ্জি তোয়ালেগুলো কাঁচা শুকনো হয়ে হাতের কাছে মজুদ থাকা, এ তো হচ্ছেই। এর বেশি চাইবার কি আছে? সংসারের দায়হীন বাধ্যবাধকতাহীন এই জীবনেরও একটা বিশেষ সুর আছে বইকি। মাসের প্রারম্ভে টাকাটা ধরে দেওয়ার পর দ্বিতীয়বার আর চিন্তা করতে হয় না খেতে গেলে খাটতে হয়। সংসার করতে হলে শুধু টাকার ধান্দাতেই নয়, তেল নুন লগ্নির ধান্দাতেও বিশ্বভুবন চষে বেড়াতে হয়। সত্যি এখন তো আর শুনতে হয় না পাউরুটি নাকি আর কুপন ছাড়া পাওয়া যাবে না শুনছি। কি মুশকিল বলো তো। শুনতে হয় না আমার কোনো কাজ তুমি করো না কেন বলো তো। যাও একবার দেখে এসো দেখি তেল সত্যি একেবারে বাজার থেকে উদাহ হয়ে গেছে কিনা। শুনতে হয় না বেরিয়ে ফেরার সময় একবার দোকান ঘুরে আসবে, চাটা একেবারে ফুরিয়ে গেছে। ঘন্টুটাকে নিয়ে একবার সাউথ টেলারিংয়ে যেতে পারবে, কটা শার্ট প্যান্টের দরকার ছিল ওর। না, কোনো কিছু শুনতে হয় না। কোনো প্রয়োজনের কথা কেউ তোলে না শিশিরের কাছে। শিশির এখন অখণ্ড নিশ্চিন্ততার শব্দহীন জগতে আশ্রয় পেয়েছে। এই শব্দহীন জগতের বাইরের টুকটাক শব্দ মন্দ লাগে না। সে শব্দের মধ্যে কোনো দায় নেই, নেই কোনো অভিযোগের উদ্যত আক্রমণ। এ শব্দ শুধু কানের কাছে ভেসে যাওয়া কথা মাত্র। অনিল সেই অনেকদিন আগের মতোই মহোৎসাহে ওদের ফুটবল টিমের গল্প করে, ভালোই লাগে। মাসিমার মেয়েরা যখন তখন বলে, উফ শিশিরদা কি অন্য মনস্ক আপনি, আপনার ঘরের জলের খুঁজে কাল থেকে জল নেই, বলেননি তো। শুনতে খারাপ লাগে না। আর মাসিমা যখন ভাতের সামনে পাখা নাড়তে নাড়তে বলেন, কি খাওয়ারই ছিঁড়ি হয়েছে বাবা তোমার, দেখলে প্রাণ হায় হায় করে। দিদির আমলে দেখেছি তো, এক গোছা করে ঘি জবজবে রুটি করে রাখতেন, ছেলে কলেজ থেকে এসে খাবে বলে। কি দিনই গেছে সেসব। তখন তো আবেগে আনন্দে প্রায় চোখে জলই এসে যায় শিশিরের। ঘুরিয়ে ফিরিয়ে শিশিরের মায়ের কথাই তোলেন চারুলতা মাসিমা বেশি সময়। দুজনে কি প্রগাঢ় ভাব ছিল, গাঢ় কণ্ঠে সেইটুকু স্মরণ করিয়ে দেন। আর মাঝে মাঝে নিঃশ্বাস ফেলে বলেন, কি জানি বাবা কেমন মন বৌমার, এইভাবে সংসার ছন্নছাড়া করে চাকরির উন্নতি করতে গেলে হয়। আমরা এসব কথা ভাবতেও পারি না। হয়তো এটাও শুধু ভারতীকে নিন্দে করেই বলেন না, এটাও সত্যিকার মনের কথাই। অসহায় একক পুরুষের ওপর মমতা মেয়ে মনের চিরন্তন প্রকৃতি।
তা সে যে বয়সেরই হোক। ছন্ন ছাড়া সংসার ছাড়া ছেলেটাকে আরও মায়া করতে ইচ্ছে হয়, বউটাকে আরও নিন্দে করতে ইচ্ছে হয়। ভারতীর দুর্মতিতে চারুলতা মাসিমার অনেক দিকে সুরাহা হলেও তার উপর রাগ না দেখিয়ে পারেন না। কিন্তু ওদের কি তাহলে একেবারেই দেখা হয় না, স্বামী স্ত্রীর, বাপ ছেলের? না না, তাই কি সম্ভব? আইন আদালত করে ফারকত করেনি কিছু না, যে যা সুবিধে হিসেবে আছে এই তো। দেখা হয়, রবিবারে রবিবারে দেখা হয়। শিশির যায় না, ভারতী আসে ছেলেকে সঙ্গে নিয়ে। মাসিমার বাড়ির মধ্যেই এসে বসতে হয়, চাও খেতে হয় কখনো কখনো। ঘন্টুও খাবার খায় রেকাবি করে। কোনো কোনো দিন যদি দেখে বাবা স্নান করতে গেছে কি বেরিয়েছে, মাকে চুপি চুপি বলে, মা একটু ছাদে যাব। ছাদটাই আড্ডা ছিল। ভাঙা লাটাইটা এখনো গড়াগড়ি খাচ্ছে তার ছাদের টাংটার নিচে। ভারতী ছেলের ওই হ্যাংলামিতে বিরক্ত হয়, চোখ টেপে, কিন্তু শেষ রক্ষা হয় না। মাসিমা স্নেহ ভরা গলায় বলেন, আহা যাক যাক, আজ অন্যের খেলার জায়গা, নতুন ভাড়াটেরা লোক ভালো, কিছু বলবে না, যা সিঁড়ি দিয়ে উঠে যা। শিশির স্নান সেরে সাজসজ্জা করে নিলে তিনজনে একত্রে বেরোয়। রবিবার আর কেউই বাড়িতে খায় না, হোটেলে খাওয়া হয়। এটা যেন একটা অলিখিত আইনে স্থির হয়ে গেছে, ওই খরচটা শিশিরই করবে। ভারতী তার বটুয়ায় কোনোদিনও হাত দেয় না। বাইরে খাওয়া হয়, এখানে ওখানে বেড়ানো হয়, হয়তো সিনেমা দেখা হয়, সার্কাস এলে সার্কাস। মোটের উপর ঘন্টুর মনোরঞ্জনের প্রচেষ্টাটাই লক্ষ্যে পড়ে, যেন ঘন্টুকে একটু আমোদ প্রমোদ দিতেই এই অভিযান ওদের। ফেরার সময় প্রায় জিনিসপত্র কেনা হয় ঘন্টুর নাম করে, খেলনা, খাবার, লাল মাছ, কাঁটা গাছ। তাই বলে কি দুজনে কথা বলে না ওরা পরস্পরে, হাসে না? সবই করে। সাময়িক ঘটনা নির্ভর সেই সব হাসি, কথা, গল্প বাতাসের গায়ে তরঙ্গ তুলতে পারে না, বাতাসের গা বেয়ে গড়িয়ে পড়ে। সন্ধ্যার পর যে যার নিজ আশ্রয় ফেরে। ছাড়াছাড়ির সময় দুজনে আসতে বলে। আচ্ছা। শিশির ঘন্টুর মাথায় একটু ছোট্ট চাপড় মেরে বলে, ঘন্টুবাবু যা লায়ক হচ্ছে, এবার ওই আমাদের নিয়ে বেড়াতে বেরোবে। কি বলো ঘন্টুবাবু? ঘন্টু মুখ ফিরিয়ে থাকে, মুখ নিচু করে থাকে। ঘন্টু চোখটা কিছুতেই মা বাপকে দেখতে দেয় না। ঘন্টু যে বড় হয়ে উঠছে তা বোঝা যায়। মাঝে মাঝে কখনো বড় হওয়া ঘন্টু এদিক ওদিক সরে গেলে ভারতীয় তার চোখটা দেখতে না দিয়ে বলে, আমার বাড়িতে তাহলে যাবে না কোনো দিন? যাব না এ কথা কবে বললাম? বলনি, তা সত্যি, গেলেই হলো একদিন। ভারতী চুপ করে যায়। ভারতী মনে মনে ভাবে, আশ্চর্য, আমার একটা শক্ত রোগও হয় না কখনো। কি অটুট স্বাস্থ্যই যে দিয়েছে ভগবান। কল্পনা করে সেই অটুটতা হঠাৎ ঘুচে গেছে। কলেজ কর্তৃপক্ষ শিশিরকে খবর পাঠিয়েছে, কিন্তু কল্পনার কল্পনাই থাকে। আবার পরবর্তী রবিবারে স্বাস্থ্য শক্তিতে টলটলে চেহারাটি নিয়ে এসে দেখা দেয় ভারতী চারুলতা মাসিমার বাড়ি। হয়তো ইচ্ছে করে একটু বেলা করেই আসে, যাতে শিশির একেবারে প্রস্তুত থাকে। কিন্তু সে আশা বড় মেটে না। শিশির ওদের না দেখলে যেন গা তোলে না। অগত্যাই ভারতীকে মাসিমার রান্নাঘরে দরজায় এসে বসতে হয়। আর ঘন্টু ছাদে যাবার জন্য উসখুস করে, তবে আগের মতো জেদ করে না, লাফালাফিও করে না। ভারী শান্ত হয়ে গেছে ছেলেটা, শান্ত আর গম্ভীর। ধরে নিতে হবে ঘন্টুও ভালোই আছে। ভালো না থাকলে শান্ত হচ্ছে কি করে? সপ্তাহের পর সপ্তাহ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। একই উৎসাহ নিয়ে রবিবার শুরু, আর একই হতাশা নিয়ে রবিবার শেষ হয়। অথচ আশ্চর্য, এই জীবনটাকেও এখন আর অস্বাভাবিক লাগে না ওদের। পারিপার্শ্বিকের খাঁজে খাঁজে বসে গেছে সকলেই, বেশ খাপে খাপে খাপ খাইয়ে নিয়েছে নিজেদের। বিনীত রাত্রির অপরিসীম ক্লান্তি নিয়েও ভারতী সহজেই সকালবেলা লাল মাছগুলোকে খাবার দেয়, ক্যাকটাসের টবগুলোকে আলোর দিকে ঘুরিয়ে দেয়, আর ভাবে আরও গোটা কত কিনতে হবে। শিশিরও রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরে বিছানায় হাত পা ছড়িয়েই ভাবতে শুরু করে, আসছে রবিবার কি নতুন উপহার দেয়া যায় ঘন্টুকে। মানুষ যে শক্তিমান এখানেই তার প্রমাণ।
নিজেকে আশ্চর্য রকম অ্যাডজাস্ট করে নিতে পারে মানুষ। অ্যাডজাস্ট করতে করতেই তার জীবন পরিক্রমা। তবু যে কেন নিজেকে নিয়ে ভাবনা শেষ নেই তার, এইটাই প্রশ্নের, এইটাই বিস্ময়ের।